সিঁড়িগুলো এখনও আগের মতো অন্ধকার, কিন্তু এবার সেলার যে মানসিক অবস্থার মধ্যে ছিল তাতে ওর কোনো দেয়াল সাহায্য বা আলোর প্রয়োজন ছিল না। ও সিঁড়ি দিয়ে অন্ধের মতো নিচের দিকে দ্রুত নামতে শুরু করে, ফলস্বরূপ বাজেভাবে পড়ে যায়। সিঁড়ি সোজা হলে একবার নিচে পড়তো, কিন্তু সিঁড়ির ধরন গোলাকার হওয়ায় বেঁচে গেছে। অন্ধকারে আবার উঠে দাঁড়ায় ও, হাঁটু আর গোড়ালির যন্ত্রণা উপেক্ষা করে আগের গতিতে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে। কয়েক সিঁড়ি পার হওয়ার পর দেওয়া লাফ ওকে নিচে ফেলে দেয়। তার মাথায় গিয়ে দেয়ালের সাথে বাড়ি লাগে, কিন্তু ভাগ্য ভালো, ওর হাড় ভাঙেনি। হয়তো উপরে সিঁড়ি থেকে পড়ে সে সিঁড়িতে পড়েছে, কারণ সামনে গলির আলো দেখা যাচ্ছে। সিঁড়ি থেকে নেমে এলেও সামনে যেতে পারল না। কয়েক কদম এগিয়ে বাড়ির বাইরে রাখা চৌকির উপর বসে পড়ল। বমি আসছে, মাথা চেপে নিচু হয়ে ওয়াক ওয়াক করে। চোখের পানি তখনও থামেনি। গলি দিয়ে যাতায়াত করা মানুষের জন্য এই দৃশ্য নতুন না। এখানে অনেক মদ্যপ মাদকাসক্তরা অতিরিক্ত নেশা করে ফেলার পর এমনই করে। শুধু ওর বেশভূষার চেহারা কিছুটা বেমানান। ওর কান্না আর উন্মাদের কোনো পতিতার অবিশ্বাসের পরিমাণ হিসাবে ধরা হচ্ছিল। পতিতাদের আস্তানায় সবার হজমের বিষয় না। পথচারীরা যেতে যেতে তাকিয়ে হাসছিল, কেউ ওর কাছে আসেনি। এই বাজারে অন্যের খোঁজখবর নেওয়ার কোনো রেওয়াজ নেই। আকিফ নিচে আসেনি, এলে হয়তো ওর পাশে থাকতো। ইমামা হাসিম ওখানে ছিল না। শোনবর ইমামা হাসিম না, কত বড় বোঝা ওর কাঁধ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কি ভীষণ যন্ত্রণা থেকে রেহাই দেওয়া হয়েছে, আঘাত দেওয়া হয়েছে, কিন্তু তা বাড়ানো হয়নি। শুধু আঘাতের যন্ত্রণা অনুভব করিয়ে ওকে সাবধান করে দেওয়া হয়েছে। ইমামা এখানে না পেয়ে ওর এই অবস্থা যদি পেয়ে যেত তবে কি হতো? আল্লাহকে ভয় পাচ্ছিল, সীমাহীন ভয়। তিনি কি পরিমাণ ক্ষমতাবান, কি আছে যা করতে পারেন না। তিনি কি পরিমাণ দয়ালু, কত কি করেন না। মানুষকে কিভাবে মানুষ রাখতে হয় তিনি জানেন। কখনো কঠোর হয়ে, কখনো সদয় হয়। মানুষকে বৃত্তের মাঝে সীমাবদ্ধ করে রাখেন। নিজের জীবনের সেই কালো অধ্যায়ের প্রতি কখনো এত ঘৃণা, এত অনুশোচনা অনুভব করেনি যতটা এই মুহূর্তে করছিল। কেন? কেন আমি কেন এখানে আসতাম? কেন কিনতাম আমি মেয়েদেরকে? কেন গুনহায় উপলব্ধি আমার মাঝে জাগত না? রাস্তার পাশে বসে দু হাতে মাথা চেপে ধরে আর্তনাদ করেও আমি যখন সব ছেড়ে দিয়েছি, তাহলে তাহলে এখন কেন এই ব্যথা, এই যন্ত্রণা কেন অনুভব করছি? আমি জানি নিজের সব আমলের জবাব দিতে হবে, কিন্তু সেই হিসাব এখানে এমনভাবে নিও না আল্লাহ। যেই মেয়েটাকে আমি ভালোবাসি তাকে বাজারে এনে দাঁড় করিও না। কাঁদতে কাঁদতে থেমে যায়। কোথায় হওয়া স্বীকারোক্তি, কোথায় হচ্ছে ভালোবাসা? গলি দিয়ে যাতায়াত করা মানুষজনের দিকে তাকিয়ে অবিশ্বাস্য ভঙ্গিতে বিড়বিড় করে, আমি ওকে ভালোবাসি? অজানা এক তরঙ্গ মাথা থেকে পা পর্যন্ত বেয়ে যায়। এই যন্ত্রণা কি শুধু এই কারণে হচ্ছিল যে ইমামাকে উপর দিয়ে ছায়া ভেসে গেল? তাহলে এটা আমার অনুশোচনা না, অন্য কিছু? ওর মানে হলো এখান থেকে আর কখনো উঠতে পারবে না। তার মানে এটা অনুশোচনা না, ভালোবাসা, যার পিছনে আমি ছুটছি। ওর কাছে নিজের শরীর বালির তৈরি মনে হলো। ইমামা ফাঁসির দড়ি না, মনের অসুখ। তখন ওর গলা গড়িয়ে পানি চোখ ঝরছে। মেয়েটাকে এই বাজারে খুঁজতে গিয়ে আমার পা এজন্য কাঁপছিল যে আমি ওকে নিজের হৃদয়ের মাঝে খুব উঁচু জায়গাতে রেখেছি, এমন জায়গায় যেখানে নিজে উপলব্ধি করতে পারছি না। চেকমেট। 150+ আইকিউ লেভেলের সেই পুরুষ মুখ থুবড়ে পড়ছে, আবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কোনো ক্ষত নতুন করে ব্যথা দিচ্ছে। এই যন্ত্রণার কী নাম, যা শ্বাস নিতে দিচ্ছে না? আয়না ওকে কোথায় কি দেখাচ্ছে? বিবেক ওকে কি মনে করিয়ে দিচ্ছে, কি করে নিতে চায়? সেখান থেকে উঠে হাঁটা শুরু করে, কাঁদতে কাঁদতে, নিয়ন্ত্রণহীনভাবে, আশেপাশে তাকিয়ে থাকা মানুষের চাহনি পরোয়া না করে। নিজের সত্তার ওপর এত ঘৃণা এর আগে কখনো অনুভব করিনি যতটা এখন করছিল।
রেড লাইট এরিয়া ওর জীবনের সবচেয়ে কালো অধ্যায়। এমন কালো অধ্যায় যা ও খুবলে নিজের জীবন থেকে উপড়ে ফেলতে পারছে না। আবারও তা ওর জীবনে এসে দাঁড়িয়েছে। কয়েক বছর আগে এখানে কাটানো রাতগুলো অশুভ ছায়ার মতো তাড়া করছে, যা থেকে পালাতে পারছে না। আর এখন যে ভয় ওর মাঝে বাসা বেঁধেছিল, সেটা যদি হতো, যদি ইমামা সত্যিই বাজারে থাকতো। সুবর্ণহর ইমামা হাসিম না, কিন্তু অন্য কেউ। ওর মাথা ব্যথা বেড়ে যায়, মাইগ্রেন খারাপের দিকে যাচ্ছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে। গাড়ির হর্ন, রোড লাইটের আলো ওর ব্যথা বাড়িয়ে তুলছে। মস্তিষ্ক অন্ধকারে ডুবতে শুরু করে। বিড়বিড় করে কিছু বলল। অপর এক কণ্ঠে উত্তরে কিছু বলল। সালারের মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করতে শুরু করে, বহুকালের ক্লান্ত কাটিয়ে। মস্তিষ্ক কণ্ঠগুলো চেনার চেষ্টা করে। খুব ধীরে ধীরে চোখ মেলল। অবাক হয়নি, এখানেই থাকার কথা। ও হসপিটাল বা ক্লিনিক কেবিনে বিছানা। একটু দূরে থাকা ফুরকান অন্য একজন ডাক্তারের সঙ্গে মৃদু আওয়াজে কথা বলছিল। সালার একটা লম্বা শ্বাস নেন। ফুরকান আর অন্য ডাক্তার কথার ফাঁকে মাথা ঘুরিয়ে ওকে দেখে কাছে আসে। ও আবার চোখ বন্ধ করে নেয়। চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছিল। ফুরকান এসে আলতো করে ওর বুকে হাত দেয়। এখন কেমন লাগছে সালার? সালার চোখ মেলে, হাসতে চেষ্টা করেনি। কয়েক মুহূর্ত শূন্য মস্তিষ্ক দিয়ে ফুরকানের দিকে তাকিয়ে থাকে। ফাইন, তারপর বলে। অন্য ডাক্তার ওর পালস চেক করে। সালার আবার চোখ বন্ধ করে নেয়। ফুরকান আর অন্য ডাক্তার আবার কথা বলছিল। তাদের কথোপকথন মোটেও আগ্রহ নেই ওর। সেই মুহূর্তে আদতে কোনো কিছুতে আগ্রহ অনুভব করছিল না। বাকি সব আগের মতোই ছিল। অপরাধবোধ, অনুশোচনা, আকিফ, সুনবর, ইমামা, রোড লাইট এরিয়া, সব কিছুই। ওর মনে হচ্ছিল এখানে যদি জ্ঞান না ফিরত। তো সালার সাহেব, এখন বিস্তারিত কথা বলা যাক আপনার সাথে। ফুরকানের গলা শুনেও চোখ মেলে। ফুরকান বিছানার কাছে থাকা একটা টুলের উপর বসছে। অন্য ডাক্তার রুমে থেকে বেরিয়ে গেছে। সালার পা ভাঁজ করার চেষ্টা করে। মুখ থেকে অস্ফুট গঙ্গানি বের হয়। হাঁটু আর গোড়ালির প্রচণ্ড ব্যথা লাগে। পায়ের উপর কম্বল দেওয়া, তাই অবস্থা দেখতে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে হাঁটু গোড়ালি ব্যান্ডেজ করা। পরনে নিজের পোশাকও নেই, হসপিটালের রোগীদের পোশাক। কি হয়েছে? সালার ব্যথায় কপিয়ে পা সোজা করে বলল, স্প্রেইনড অ্যাঙ্কেল। তোমার গোড়ালি মচকে গেছে। দুই হাঁটু আর উরুতে স্ক্র্যাচ লেগে ফুলে উঠেছে, তবে ভাগ্যক্রমে ফ্র্যাকচার হয়নি। বাহু আর কোনোতে কিছু প্রজেক্ট, সৌভাগ্যক্রমে আবারও কোনো ফ্র্যাকচার হয়নি। মাথার বাঁ দিকে ছোট একটা কাটা, সামান্য ব্লিডিং, আর সিটি স্ক্যান অনুযায়ী সিরিয়াস কোনো ইনজুরি নেই। বুকে ঘর্ষণজনিত কারণে অল্প কিছু আঁচড় লেগেছে। যতদূর প্রশ্ন রইল, কী হয়েছে সেটা তুমি বলবে। কি হয়েছে? ফুরকান একজন পেশাদার ডাক্তারের মতো বলল। সারা চুপচাপ তাকিয়ে আছে। প্রাথমিক ধারণা ছিল মাইগ্রেনের মারাত্মক অ্যাটাকের কারণে তুমি বেহুশ হয়ে গেছো, কিন্তু পরে চেক আপ করে বুঝলাম এমন না। কেউ তোমার ওপর হামলা করেছিল? ফুরকান গম্ভীর হয়ে জিজ্ঞেস করে। সালার একটা লম্বা শ্বাস টেনে মাথা নিচু করে নেয়। তুমি আমার কাছে কিভাবে পৌঁছালে? মানে আমি এখানে কিভাবে এলাম? আমি তোমার মোবাইলে কল করেছিলাম, তোমার বদলে অন্য এক লোক রিসিভ করে। সে তখন ফুটপাতে তোমার পাশে ছিল, তোমার জ্ঞান ফেরানোর চেষ্টায়। সে আমাকে তোমার অবস্থার কথা জানায়। লোকটা ভালো মানুষ। আমি তাকে পরামর্শ দিই ট্যাক্সি দিয়ে তোমাকে আশেপাশে কোনো হসপিটালে নিয়ে যেতে। সে নিয়ে যায়, আমি ওখানে পৌঁছাই, এরপর এখানে আসি। এখন কয়টা বাজে? সকাল 6টা। সামির তোমাকে রাতে পেইন কিলার দিয়েছে, তাই এই পর্যন্ত ঘুমিয়েছিলে। বলতে বলতে ফুরকান টের পায় সালার শুনতে ইচ্ছুক না। ওর চোখ জুড়ে এক অদ্ভুত শীতলতা, এমন কিছু যেন ফুরকান কোনো তৃতীয় ব্যক্তির অবস্থা সম্পর্কে ওকে বলছে। তুমি আমাকে আবারও। ফুরকানকে চুপ করিয়ে থাকতে দেখে সালার বলে, চোখ বন্ধ করে গুছিয়ে নেয় কি বলতে চায়। মস্তিষ্কের উপর জোর দেয়। হ্যাঁ, তুমি আমাকে কোনো ট্রাইকুলাইজার দাও। আমি অনেকক্ষণ ঘুমাতে চাই। অবশ্যই ঘুমাবে, কিন্তু বলবে তো কি হয়েছে। কিছু না, সালার নিষ্প্রভ হয়ে বলে, মাইগ্রেন। এরপর ফুটপাতে পড়ে যাই, যার কারণে আঘাত লেগে যায়। ফুরকান মনোযোগ দিয়ে ওর দিকে তাকায়। কিছু খেয়েছো? না, ক্ষুধা নেই।
তুমি শুধু কোনো ট্যাবলেট, ইনজেকশন যাই হোক দাও, আমি খুব ক্লান্ত ইসলামাবাদে তোমার পরিবারের কাছে। সালার কথা শেষ করতে দিল না। তাদেরকে খবর দিও না, ঘুম থেকে উঠে আমি ইসলামাবাদ যাব। এই অবস্থায়? তুমি বলেছ আমি ঠিক আছি। ঠিক আছো, কিন্তু এত না। 2-4 দিন বিশ্রাম করো লাহোরে, তারপর যেও। ঠিক আছে, তবে পাপা আর মাম্মিকে খবর দিও না। ফুরকান অবাধ্য ভঙ্গিতে তাকায়, কপালে ভাঁজ পড়ে। আচ্ছা, আর কিছু? ট্রাইকুলাইজার। ভাবতে ভাবতে ফুরকান ওকে দেখতে থাকে। আমি কি তোমার সাথে থাকবো? ফায়দা, আমি এখনই ঘুমিয়ে পড়বো, তুমি যাও, উঠে কল করব। সালার হাত দিয়ে চোখ ঢেকে নেয়। এই রুড়োটা আর শীতলতা ফুরকানকে কিঞ্চিত চিন্তায় ফেলল। ওর আচরণ বেশ অস্বাভাবিক। সামিরের সাথে কথা বলছি, কিন্তু ট্রাইকোনালাইজার চাইলে আগে কিছু খেতে হবে। ফুরকান ওঠার সময় সোজাসাপটা বলল। সালার চোখ থেকে হাত সরিয়ে নেয়। পরের বার যখন ওর চোখ খোলে তখন প্রায় সন্ধ্যা। রুম খালি, কেউ নেই। শারীরিকভাবে সকালের চেয়ে বেশি ক্লান্ত বোধ করছে। পায়ের ওপর থেকে কম্বল ফেলে বাম গড়িলিও হাতে তীব্র ব্যথা উপেক্ষা করে পা ভাঁজ করল। নিজের ভেতরে অদ্ভুত দমবন্ধ অনুভব টের পায়। এমন দমবন্ধ যেন কেউ বুক চেপে ধরে রেখেছে। শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। এরপর হাঁটুর কিছু মনে পড়ার উঠে পড়ে। সালা হোটেলে ফিরে নিজের জিনিসপত্র প্যাকিং করছিল। এমন সময় দরজার টোকা পড়ে। দরজা খুলে ফুরকানের দেখে অবাক হয়। আশা করিনি এত দ্রুত ওর নাগালে পেয়ে যাবে। আজব মানুষ সালার তুমি। ফুরকান ওকে দেখা মাত্র রাগ নিয়ে বলল, এভাবে কাউকে না বলে সামির ক্লিনিক থেকে এসে আমাকে চিন্তায় ফেলে দিয়েছো। তার উপর ফোন অফ করে রাখা। সালার কিছু বলল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাগের কাছে এসে জিনিসপত্র প্যাক করছে। তুমি চলে যাচ্ছ? ফুরকান ব্যাগ দেখে চমকায়। হ্যাঁ। সালার এক শব্দে উত্তর দেয়। কোথায় যাবে? ইসলামাবাদ। সালার ব্যাগের জিপ বন্ধ করে বিছানায় বসে। না। ফুরকান ওর সামনে সোফায় বসে। তাহলে? করাচি যাচ্ছি। কেন? ফ্লাইট আমার। প্যারিসের? হ্যাঁ। 4 দিন পর তোমার ফ্লাইট। এখন কি করবে? তাহলে সামিরের অনুমান ঠিক? ওর চেহারার অভিব্যক্তি ভীষণ অচেনা লাগছে। কাজ আছে আমার ওখানে। কি কাজ আছে? উত্তর দেওয়ার পরিবর্তে চুপ করে থাকে ও। ফুরকান সাইকোলজিস্ট না, তবু বিপদ সে মানুষটার চোখ পড়তে কোনো অসুবিধা হচ্ছিল না। ও চোখে কিছু নেই শীতলতা ছাড়া। যেন কাউকে চেনে না ও, নিজেকেও না, অন্য কাউকেও না। ও যে ডিপ্রেসড, ফুরকান তাতে সন্দেহ রইল না। কিন্তু এই ডিপ্রেশন ওকে কোথায় নিয়ে যাচ্ছে ফুরকান তা অজানা। তোমার আসলে সমস্যা কি সালার? জিজ্ঞেস না করে থাকতে পারলাম না। সালার থমকে ছিল, কাজ ঝাঁকিয়ে বলল, কোনো সমস্যা নেই। তাহলে এসো। তুমি জানো আমার মাইগ্রেন আছে, মাঝে মধ্যে এমন হয়ে যায় আমার সঙ্গে। আমি একজন ডাক্তার সালার, ফুরকান গম্ভীর হয়ে বলল। মাইগ্রেন সম্পর্কে আমার চেয়ে বেশি ভালো কেউ জানে না। এই মাইগ্রেনের জন্য হয়নি। তাহলে তুমি বলো আর কী কারণে হতে পারে? সালার পাল্টা প্রশ্ন করে। কোনো মেয়ে নিয়ে সমস্যা? সালার চোখের পলক ফেলতে ভুলে যায়। ফুরকান কোথায় গিয়ে পৌঁছেছে? হ্যাঁ। ওর জানা নেই না কেন বলেনি? কারোর সাথে ইনভলভ তুমি? নিজের আন্দাজ সত্য হওয়া যেন ফুরকানের বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ। ফুরকান অনেকক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়েছিল, যেন নিজের অবিশ্বাসের উপর কাবু পাওয়ার চেষ্টা করছে। কার সাথে ইনভলভ তুমি? তুমি ওকে চিনবে না। বিয়ে করতে পারোনি ওকে? সালার কিছুক্ষণ চুপ থেকে বলে, করে ফেলেছিলাম। ওর কণ্ঠে আঁচ ছিল। বিয়ে হয়ে গিয়েছিল। ফুরকান আবারও বিশ্বাস করতে পারল না। তাহলে তালাক হয়ে গেছে? না। তো? সালারের কাছে সামনে বলার মতো কিছু ছিল না। তো ব্যাস। তো ব্যাস কি? সালার মাথা নিচু করে ডান হাতের হৃদয়ে রাখা উপর বা হাতের আঙ্গুল নাড়তে থাকে। নাম কি ওর? ফুরকান ওকে জিজ্ঞেস করলো। সালার রেখার ওপর আঙ্গুল বোলাতে বোলাতে চুপ থাকে। অনেকক্ষণ পর বলে, ইমামা হাশিম। ফুরকানের বিশ্বাস বহাল হয়। এখন বুঝতে পারে তার ছোট মেয়েকে সালার কেন গাদা গাদা উপহার দেয়। গত কয়েক বছর ধরে যখন থেকে ওর সঙ্গে পরিচয় হয়েছে, বাড়িতে আসা যাওয়া শুরু হয়েছে, তখন থেকে সালার আর ইমামার বন্ধুত্ব গড়ে উঠেছে। পাকিস্তান থেকে চলে গেলেও ইমামার জন্য কিছু না কিছু পাঠাতে থাকতো। কিন্তু ফুরকান প্রায় একটা বিষয় অবাক হতো, সালার কখনো ইমামার নাম ব্যবহার করতো না।
নিজের থেকে কথা বললেও নাম ছাড়া সম্বোধন করত। ফুরকান কয়েকবার বিষয়টা টের পেলেও আগ্রহ অগ্রাহ্য করেছে। কিন্তু ইমামা হাশিমের নাম শুনে বুঝল কেন তার মেয়ের নাম ধরে ডাকত না সালার। সালার থেমে থেমে অসংলগ্ন বাক্যে স্নান কণ্ঠে নিজের আর ইমামার ব্যাপারে বলছিল। ফুরকান স্তব্ধ হয়ে তা শুনতে থাকে। সব খুলে বলে যখন চুপ হয় ও, তখন অনেকক্ষণ পর্যন্ত ফুরকান কিছু বলতে পারে না। বুঝতে পারছিল না কি বলবে, সান্ত্বনা দেবে নাকি অন্য কিছু, কোনো পরামর্শ। ওকে ভুলে যাও অবশ্যই বলেই ফেললো। নিজেকে বলো ও যেখানেই থাকুক ভালো আছে, নিরাপদে আছে। এমন ভাবা জরুরি না যে ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে, হতে পারে ও সম্পূর্ণ নিরাপদ আছে। ফুরকান বলতে থাকে, তুমি ওকে সাহায্য করেছো যতটা তোমাকে দিয়ে হয়েছে। অনুশোচনা থেকে নিজেকে মুক্ত করো। আল্লাহ মানুষের সাহায্যের জন্য আছেন। তোমার পরে হয়তো ও আরও কাউকে খুঁজে পেয়েছে। তুমি কেন এসব ভুলে আন্দাজ করে বসে আছো? আমার মনে হয় না জালালের সাথে বিয়ে না হওয়ার কারণ তুমি ছিলে। যতটা জালালের ব্যাপারে বললে তাতে আমার অনুমান ছেলেটা কোনো অবস্থাতেই ইমাকে বিবাহ করতো না। তাতে তুমি মাঝখানে না এলেও, চেষ্টা করলেও, যতদূর ইমাম আমাকে তালাক না দেওয়ার বিষয় রইল, তবে ওর উচিত ছিল তোমার সঙ্গে আবার যোগাযোগ করা। করলে তুমি অবশ্যই তালাক দিয়ে দিতে। এই ব্যাপারে তোমাকে দিয়ে ভুল হয়েছে, তবে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, কারণ তুমি অনুতপ্ত। আল্লাহর কাছে মাফ চাইছো, এটাই যথেষ্ট। কিন্তু এভাবে ডিপ্রেশনে ভুগে কি হবে? ওর নীরবতা দেখে ফুরকানের মাঝে আশা জাগে, হয়তো চেষ্টা ফলশ্রুতি হচ্ছে। কিন্তু লম্বা পরামর্শের পর যখন চুপ হয়, সালার উঠে নিজের ব্রিফকেস খুলতে থাকে। কি করছো? ফুরকান জিজ্ঞেস করেন। আমার ফ্লাইট টাইম হচ্ছে। ব্রিফকেস থেকে যে কাগজপত্র বের করছিল। ওকে আর কি বলা যায় ফুরকানের মাথায় আসে না। কয়েক বছরে সালার বহুবার পাকিস্তানে যাওয়া আসা করেছে, কিন্তু কখনো ফেরার পথে এ ধরনের অনুভূতি মুখোমুখি হয়নি যা এবার হচ্ছিল। প্লেন টেক অফ করার সময় এক অদ্ভুত শূন্যতা নিজের মাঝে অনুভব করে। প্লেনের জানালা দিয়ে বাইরে উকি দেয়। এই বিস্তীর্ণ প্রান্তের কোথাও না কোথাও ইমামা হাশিমের নাম মেটা আছে। এখানে থাকলে কখনো কোথাও কোনোভাবে হয়তো দেখা হয়ে যেতে পারে ওদের। ইমামাকে পাওয়া যেত, অথবা এমন কাউকে খুঁজে পাওয়া যেত যে ইমামাকে চিনত। কিন্তু এখন ও যেখানে যাচ্ছে সেখানে কোথাও ইমামা হাশিম নেই। কোনো কাকতালীয় ঘটনা ওদেরকে মুখোমুখি করতে পারবে না। আবারও সব ইচ্ছেকে পেছনে ফেলে দীর্ঘ সময়ের জন্য চলে যাচ্ছিল ও। জীবনের কত বড় বার এভাবে ইচ্ছেতে মাথাচাপা দিয়ে চলে যেতে হবে। 10 মিনিট পর পানির সাথে ট্রাঙ্কুইলাইজার গেলার সময় অনুভব করে জীবনে কোথাও দাঁড়িয়ে নেই ও। কখনো দাঁড়াতে পারবেও না কোথাও। কখনো পায়ের নিচে মাটি অনুভব করবে না। 7 তলার উপরে অ্যাপার্টমেন্টের দরজা খোলার সময় ভেতর থেকে কেউ বলে ওঠে, এখানে আসতে চায়নি ও, অন্য কোথাও যেতে চেয়েছিল। কিন্তু কোথায়? অ্যাপার্টমেন্টের দরজা লক করে লাউঞ্জের টিভি অন করে। সিএনএন নিউজের বুলেটিন সম্প্রচার হচ্ছে। জুতা আর জ্যাকেট খুলে একপাশে ফেলে রিমোট নিয়ে সোফায় শুয়ে পড়ে। শূন্য মস্তিষ্ক চ্যানেল বদলাতে গিয়ে এক চ্যানেল থেকে ভেসে আসা আওয়াজ ওকে থামায়। একজন বিখ্যাত শিল্পী গজল গাইছে। রিমোট বুকের ওপর রেখে দেয়। শিল্পীর কণ্ঠ খুব সুন্দর, অথবা হয়তো সে ওর অনুভূতির বাক্যে রূপ দিচ্ছিল। শায়েরি, ক্লাসিক মিউজিক, পুরনো ফিল্ম আর ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মূল বিগত কয়েক বছর ধরে থেকে উপলব্ধি করছিল। পেছনের বছরগুলো ওর সঙ্গীত পছন্দকে অনেক উপরে তুলেছে। না হলে শুনবে উর্দু গজল ও স্বপ্নেও ভাবিনি। সারে তু হো সারে হাস হো, हमें इंतज़ार कबूल है। वो कभी मिले वो कहीं मिले, वो कभी सही वो कहीं सही। সিনাইয়ের চূড়া হোক বা হাসরের ময়দান, আমার পক্ষ থেকে অপেক্ষা কবুল। সে কখনো মিলুক, কোথাও মিলুক, তা যেখানে হোক বা যেভাবে হোক। আবার ইমামার কথা মনে পড়ে যায়। এটা সব সময় হয়। প্রথমে শুধু একাকিত্বে মনে পড়তো, তারপর ভিড়ের মাঝে। সারার ভালোবাসাকে এতদিন অনুশোচনা ভেবেছিল। না হো উন পে जो मेरा बस नहीं, क्या ये आशिकी है हवस नहीं, मैं उन्हीं का था मैं उन्हीं का हूँ, वो मेरी नहीं तो
নেহি সহি। তোর তার উপর আমার অধিকার নেই। এটা কি ভালোবাসা বলে? লালসা নয়। আমি তারই ছিলাম, তারই আছি। সে আমার না হলে না হোক। হঠাৎ সোফা থেকে উঠলে জানালার কাছে যায় ও। সাততলার ওপর দাঁড়িয়ে আলার মাঝেও অন্ধকার অনুভব করতে পারছিল। অদ্ভুত বিভীষিকা যা বাইরে চলছে, অদ্ভুত দোটানা যা ভেতরে বইছে। ওখানে দাঁড়িয়ে জানালার কাছ দিয়ে মিটমিট করে জ্বলতে থাকা আলোর দিকে তাকিয়ে নিজের ভেতরে প্রবেশের চেষ্টা করে ও। আমি কোনো মেয়েকে ভালোবাসবো? প্রশ্নই ওঠে না। কিছু বছর আগে প্রায়ই বলা এই বাক্য মনে পড়ে যায়। বাইরের অন্ধকার ঘনীভূত হয়ে আসছে, ভেতরের যন্ত্রণা বেরিয়ে যাচ্ছে। পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে নিল। কিছুক্ষণ পর মাথা তুলে আবার জানালার বাইরে তাকায়। মানুষের কর্তৃত্ব কোথায় শুরু হয়ে কোথায় শেষ হয়। ডিপ্রেশনের আর একটা ঢেউ। বাইরে মিটমিট করে জ্বলতে থাকা আলো নিভে যাচ্ছে। তাকে দেখার জন্য যে বাসনা জেগেছে, আমি নাসির দেখেই ছাড়ব। সে হাজার চোখ থেকে দূরে, হাজার পর্দায় ঢেকে রাখুক নিজেকে। সালার ঘুরে স্ক্রিনের দিকে তাকায়। শিল্পী থেমে থেমে বারবার শেষ শ্লোকটা গাইছে। যন্ত্রের মতো এসে সোফায় বসে ও সেন্ট্রাল টেবিলে রাখা ব্রিফকেসটা খুলে ভেতরে থেকে ল্যাপটপ বের করে। তাকে দেখার যে বাসনা জেগেছে, আমি নাসির দেখেই ছাড়ব। সে হাজার চোখ থেকে দূরে, হাজার পর্দায় ঢেকে রাখুক নিজেকে। শিল্পী গাইছে, ওর আঙ্গুল ল্যাপটপের উপর বিদ্যুৎ গতিতে পদত্যাগপত্র লেখায় ব্যস্ত। রুমে গজলের আওয়াজ ম্লান হয়ে আসছে। পদত্যাগপত্রের প্রতিটি লাইন ওর সত্তার নিশ্চলতায় ছায়া করে দূরে নিচ্ছিল। যেন কোনো জাদুর ঘোর থেকে মুক্তি পাচ্ছে, যেন কোনো তদবির চলছে। ক্যারিয়ারের এই স্টেজে দাঁড়িয়ে এমন আহাম্মকের মতো সিদ্ধান্ত শুধু তুমিই নিতে পারো। সালা চুপ করে ফোনে বাবা সিকান্দার ওসমানের কথা শুনছিল। এত ভালো পোস্ট কেন ছাড়ছো, তাও হুট করে? আর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে এসে নিজের বিজনেস করো। ব্যাংকে গিয়ে কী লাভ? সিকান্দার ওসমান ছেলের সিদ্ধান্তে রেগেছিলেন। আমি পাকিস্তানে কাজ করতে চাই, তাই জব ছেড়ে দিয়েছি। বিজনেস করতে পারবো না। ব্যাংকের অফার অনেক দিন থেকেই পড়ে আছে। তারা আমাকে পাকিস্তানে পোস্ট করতে রাজি, তাই আমিও রাজি হয়ে গেছি। সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দেয়। ব্যাংকে জয়েন করার দরকার নেই, এসে আমার সাথে কাজ করো। না বাবা, আমাকে জোর করবেন না প্লিজ। তাহলে ওখানেই থাকো। পাকিস্তান আসার কী মানে? আমি এখানে থাকতে পারছি না। দেশপ্রেমে ওষুধ ধরা পড়েছে তোমার? না। তাহলে? আপনার কাছে থাকতে চাই আমি। প্রসঙ্গ বদলে ফেলল ও। যাই হোক, এই সিদ্ধান্ত যদিও আমাদের জন্য নেওনি। সিকান্দার ওসমানের সুর নরম। সালা চুপ করে রইল। সিকান্দার ওসমান কিছুক্ষণ চুপ রইলেন। সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছ, আমি এখন বললেও লাভ হবে না। ঠিক আছে, আসতে চাইছো আসো, কয়েক বছর ব্যাংকে কাজ করে দেখো, কিন্তু ইচ্ছে আমার সাথে বিজনেস দেখবে। সিকান্দার ওসমান আত্মসমর্পণ করে বললেন, তোমার তো পিএইচডি করার ইচ্ছে ছিল, তার কি হলো? এখানে স্টাডি কন্টিনিউ করতে চাইছি না। হয়তো কয়েক বছর পর পিএইচডির জন্য আসবো। হতে পারে করবই না। মধ্যম আওয়াজে বলল, তুমি সেই স্কুলের জন্য আসছো? সিকান্দার ওসমান হুট করে বলল, হয়তো। তার ভাবনা বাধা দেয় না ও। তিনি স্কুলকে ওর ফিরে আসার কারণ ভেবে নিলেও অসুবিধা নেই। আরেকবার ভেবে দেখো সালার। সিকান্দার ওসমান না বলে থাকতে পারলেন না। অনেক কম মানুষ তোমার মতো ক্যারিয়ার শুরু করতে পারে। তুমি কি শুনছো? জি, শুধু একটা শব্দ বলল। বাকিটা তুমি ম্যাচিউর, নিজের সিদ্ধান্ত নিতে পারো। শেষ কথা বলে ফোন রেখে দিন। সালার ফোন রেখে অ্যাপার্টমেন্টের দেয়ালে চোখ বোলায়। 18 দিন পর ওকে এই অ্যাপার্টমেন্ট 4 দিনের জন্য ছেড়ে দিতে হবে।